দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী গ্রুপের প্রকাশিত বিশেষ খবরটি হল, কঠিন পেয়েছে সৈকত তলাপাত্র, ত্রিপুরায় প্রথম সাংবাদিকের বিরুদ্ধে নাসা প্রয়োগের নির্দেশ। নাসা, দি ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট সংস্থার মালিক সাংবাদিক সৈকত তলাপাত্রের বিরুদ্ধে। সৈকত 3 মাস ধরে বিচারা বিভাগীয় অথবা পুলিশি হেফাজতে আছেন। গভীর রাতে পশ্চিমবঙ্গের সোদপুর থেকে গ্রেফতার করে অক্টোবরের 7 তারিখে তাকে আগরতলার আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে মানহানি, খুনের চেষ্টার অভিযোগ, তোলাবাজি ইত্যাদি নানা অভিযোগ আনা হয়েছে। আগেও তাকে গ্রেফতার করা হয়েছে। কিছুদিনের মধ্যেই জামিনও পেয়ে গিয়েছিলেন। তারপর থেকে পশ্চিমবঙ্গে থাকছিলেন। প্রিভেন্টিভ অ্যারেস্ট বা প্রতিরোধমূলক গ্রেফতারির জন্য নাসা ব্যবহার করা হয়েছে। দেশবিরোধী কাজ, বন্ধুত্বপূর্ণ দেশের সাথে সুসম্পর্ক খারাপ হতে পারে এমন সম্ভাবনা, অত্যাবশ্যকীয় যোগান ঠিক রাখতে, সমাজে শৃঙ্খলা বজায় রাখতে ইত্যাদি নানা কারণে নাসা ব্যবহার করা যায়। পুলিশকে মারলেও করা যায়। ত্রিপুরায় আগেও নাসা ব্যবহার করা হয়েছে, তবে সেই সব মূলত মাফিয়া সর্দার বা উগ্রপন্থীদের জন্য। চলতি কথায় নাসায় বিনা বিচারে আটকে রাখা যায়। জেলা শাসক বা পুলিশের কমিশনার পর্যায়ের কেউ এই নির্দেশ দিতে পারেন, তবে সরকারকে জানাতে হবে। না জানলে 12 দিনের বেশি আটকে রাখা যায় না। নাসায় বিনা বিচারে 12 মাস পর্যন্ত আটকে রাখা যায়। পশ্চিমের জেলা শাসক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সৈকত তলাপাত্রকে নাসায় বন্দি রাখার আদেশ দিয়েছেন। গভীর রাতে একটি বিশ্বস্ত সূত্র থেকে এই খবর জানা গিয়েছে। অক্টোবরের 7 তারিখে বিভিন্ন মামলায় তাকে আদালতে তোলা হয়েছিল। তার মধ্যে 2 মামলায় তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। এক মামলায় যেভাবে তাকে আদালতে আনা হয়েছে তার পুরো প্রক্রিয়াই অবৈধ বলে আদালত জানিয়েছিল। রাজ্যের আইনি সহায়তা পরিষেবার ডিফেন্স কাউন্সিলের প্রধান তার হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি আদালতে সেই কথা জানিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, গ্রেফতার করার পর তার নামে মামলা নেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী বলেছিলেন যে সৈকত এক মামলায় আগামী জামিন নিয়ে জামিনের শর্ত মানেননি। তিনি তদন্তে সহায়তা করেননি। তারা তাকে হেফাজতে রেখে বিচার চালানোর জন্য সওয়াল করেছিলেন। সৈকত বাইরে থেকে রাজ্যের বিজেপি নেতা, স্থানীয় ব্যবসায়ী ও সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক খবর করতেন। কখনো বাড়াবাড়ি রকমের ব্যক্তিগত আক্রমণই একমাত্র বিষয় হয়ে উঠত। মণিপুরে বিজেপি সরকার সাংবাদিকদের বিরুদ্ধে একাধিকবার নাসা ব্যবহার করেছে। এক্ষেত্রে তো স্রেফ ফেসবুকে লেখার জন্য। নাসা নিয়ে সমালোচনাও কম নয়। এই আইনের অপব্যবহার হয় বলে অভিযোগ রয়েছে। শান্ত সময়ে নাসা ব্যবহার করা সংবিধানের আদর্শের সাথে যায় না বলেও মত আছে। প্রশাসনের ভেতরের এক সূত্রে দাবি, সৈকত তলাপাত্রের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ইত্যাদি প্রমাণ করা খুব মুশকিলের। অনেক দিন তাকে এইসব অভিযোগে আর আটকে রাখা যাবে না বলেই তাদের সন্দেহ। তাকে গ্রেফতারের 3 মাস পেরিয়ে গেছে। এবার জামিন পাওয়ার তার পক্ষে সহজ হবে। তবে এইসব পেছনের কারণেই তাকে নাসায় আটক করা হলো কিনা তা নিশ্চিত করা যায়নি। বিজেপি দীর্ঘ কংগ্রেস শাসনের বিরুদ্ধে আক্রমণ চালায়, বিশেষত দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও গান্ধী পরিবারের বিরুদ্ধে। নাসা 1980 সালে ইন্দিরা গান্ধীর আমলে তৈরি হয়েছিল। সৈকত এখন বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে। তদন্তে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। রাজ্য বিধানসভার অধিবেশনের শেষ দিনে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী দলের বিধায়কেরা কার্যত রাজ্য সরকারকে ছেঁকে ধরেছেন। তবে বিভিন্ন সময়ে বিরোধী বিধায়কদের বলতে বাধা কিংবা তাদের প্রশ্নের গুরুত্বকে অস্বীকার করে শাসক বিধায়কেরা নানা টিপ্পণীও কেটেছেন। আবার খোদ অধ্যক্ষকেই দেখা গিয়েছে বিরোধী বিধায়কের প্রশ্নকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টায়। তবে বিরোধী বিধায়কদের প্রশ্নের মুখে এদিন সরকারকে কার্যত বিব্রত হতে হয়েছে বারবার। বিশেষ করে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, বিধায়ক সুদীপ রায় বর্মন, টিপরামতার বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিশ্বকেতু দেববর্মাদের প্রশ্নেই শাসক দলকে বিব্রত হতে হয়েছে বেশি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই
খোদ মুখ্যমন্ত্রীকে উঠে দাঁড়িয়ে সরকারের পক্ষে কথা বলতে হয়েছে এবং প্রতিশ্রুতি দিতেও দেখা গিয়েছে। বিশেষ করে কুমারঘাটের রথযাত্রা কাণ্ডের পর সরকার যে তদন্ত কমিটি গঠন করেছিল, সেই কমিটির রিপোর্ট এখনও জমা না পড়ায় বিরোধীরা কার্যত অসন্তোষ প্রকাশ করেছেন। সেই ক্ষেত্রে খোদ মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে জানিয়েছেন, ঘটনা জানার পরেই তিনি সন্ধ্যায় ট্রেনে চেপে সেখানে গিয়েছিলেন। তিনি রাজস্ব দপ্তরের মাধ্যমে যে তদন্তের নির্দেশ দিয়েছিলেন, সেই তদন্ত রিপোর্ট তিনি খুশি হননি, যে কারণে তিনি পুনরায় বিচার বিশ্লেষণ করে তদন্তের রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সেই তদন্ত রিপোর্ট পেলেই তার সমস্ত সদস্যদের জানিয়ে দেওয়ার কথাও বলেছেন। বৃষকেতু দেববর্মা এবং রঞ্জিত দেববর্মার প্রশ্নের উত্তরে আইটিআই গঠন সংক্রান্ত বিষয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে শিল্প দপ্তরের বেতন ধরতে দেখা গিয়েছে। সুশান্তবাবু জানিয়েছেন, বর্তমানে রাজ্যে ব্লক স্তরে আইটিআই রয়েছে, কিন্তু প্রতিটি বিধানসভা কেন্দ্রেই আইটিআই গঠন করা সম্ভব নয়। তারপরেও বিধায়কের দাবি মেনে সরকার বিষয়টি বিবেচনা করতে পারে। পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ্য সফরের পর রাজ্যের পর্যটন ক্ষেত্রে আর্থিক প্রগতি এসেছে বলেও তিনি এদিন দাবি করেছেন এবং গোমতী নদীকে বাংলাদেশের মেঘনা নদীর সঙ্গে সংযুক্ত করার বিষয়ে কেন্দ্র সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলেও বিধানসভায় তিনি জানিয়েছেন। বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপির এক সাংসদের প্রসঙ্গ উত্থাপন করে বিমানবন্দর ইস্যুতেও রাজ্য সরকারকে কার্যত বিব্রত করার অবস্থায় ফেলে দিয়েছেন। এছাড়া ইন্টারনেট ইস্যুতে মুখ্যমন্ত্রী দেওয়া জবাবে বিরোধী বিধায়করা খুশি না হয়ে নানা টিপ্পণী কেটেছেন। এভাবেই শেষ দিনের মতো বিধানসভায় অম্লমধুর বাক্যালাপে কেটেছে এদিন। তবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের প্রয়াণজনিত কারণে এদিন সাধারণভাবে বিধানসভার বেশ খানিকটা সময় মেরমেরে অবস্থানই কেটেছে। প্রাক্তন বর্তমানে লড়াইয়ে অস্থির কুমারঘাট। মন্ত্রী এবং প্রাক্তন মন্ত্রীর দ্বন্দ্বে খেলা জমে গিয়েছে কুমারঘাট ফটিকরায়ে। বর্তমান মন্ত্রী চাইছেন কুমারঘাটের নানা অফিস আদালত তার বিধানসভা কেন্দ্র ফটিকরায়ে নিয়ে যেতে। আবার প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক চাইছেন সমস্ত অফিস কাছাকাছি মহকুমা সদরে ধরে রাখতে। দুই নেতার আকচা আকচিতে বিপাকে পড়েছেন দুই এলাকার মানুষেরাই। জানা গিয়েছে, নিজেদের ক্ষমতা বলে কুমারঘাট মহকুমা আদালত ফটিকরায়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন মন্ত্রী সুধাংশু দাস। তার বিষয়টা ঢের পেয়েই ময়দানে নামেন কুমারঘাটের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ভগবান দাস। মূলত প্রগতিশীল মঞ্চ নাম দিয়ে ভগবানের অনুচররাই এদিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে কুমারঘাটকে অচল করে দেন। এই পরিস্থিতিতে দুই এলাকার মানুষেরাই চাইছেন বিষয়টি সম্মানজনক সুরাহা। তবে এই লড়াইয়ে প্রাক্তন জেতেন না বর্তমান, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। শহর ছাড়িয়ে ফটিকরায় এলাকায় মহকুমা আদালত স্থাপন করার জন্য জমি দেখার কাজ শুরু করেছেন সরকার। বিষয়টি টের পেয়েই কুমারঘাট শহরের বিভিন্ন এলাকার মানুষ প্রগতিশীল মঞ্চ নাম দিয়ে বৃহস্পতিবার কুমারঘাটের বিভিন্ন এলাকায় আন্দোলন শুরু করেছেন। এতে করে প্রাথমিকভাবে বিব্রত হয়ে যান প্রশাসন। প্রথমেই প্রগতিশীল মঞ্চের লোকজনেরা মহকুমা ম্যাজিস্ট্রেটের কার্যালয় ঘেরাও করেছিল। এতে এই অফিসের কাজকর্ম দারুণভাবে ব্যাহত হয়েছে। হঠাৎ করেই দলের লোকজনেরা এইভাবে আন্দোলনে নেমে যাওয়ায় বিপাকে পড়ে মহকুমা প্রশাসন। কুমারঘাট শহরের নেতাজি চৌমুহনী, দেওঘাট, ভগৎ সিং চৌমুহনী, পুরনো বিওসি সংলগ্ন এলাকায়, ট্রাক সিন্ডিকেট থানা সংলগ্ন এলাকাসহ আরও বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে। এতে করে সাধারণ মানুষেরাও প্রাথমিকভাবে হতচকিত হয়ে গিয়েছেন। আন্দোলনকারীদের বক্তব্য, শহরের এলাকা ছাড়িয়ে কোনো এক প্রভাবশালী মহলের ইন্ধনে মহকুমা আদালত ফটিকরায়ে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য বড় খবর, 4% নয়, দিয়ে বাড়ল 10%। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো পশ্চিমবঙ্গ সরকার। দিনের পর দিন ধরে কাঙ্ক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে কলকাতার রাস্তায় পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিরুদ্ধে আন্দোলন করে চলেছে কর্মীরা। যদিও এই আন্দোলনে মন গলেনি সরকারের। এরপর দিল্লি গিয়েও আন্দোলন চালিয়েছিলেন সরকারি কর্মীরা। এমনকি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অবধি মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বর্তমানে এই মামলা বিচারাধীন রয়েছে। তবে 2023-এর শেষের দিকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর ঘোষণা করেছিলেন।
তিনি সরকারি কর্মীদের 4% দিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। আর